নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই যে 2025 সেটা শেষ হতে চলেছে এবং এই যে 2026 সেটার একদিন দুদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তো এই 2026 সালের জন্য কিছু স্টক আপনাদেরকে সাজেস্ট করব। তো এই ভিডিওতে টপ 5খানা কোম্পানি নিয়ে আলোচনা করব ডিটেলসে, যেইগুলো চাইলে আপনারা এই ইনভেস্টমেন্টের জন্য বিবেচনা করতে পারেন। তবে এই স্টকগুলোর বৈশিষ্ট্য কি? তো এতে যে রিস্ক সেটা কিন্তু খুবই কম রয়েছে এবং সেই তুলনায় এই যে রিওয়ার্ড সেটা কিন্তু বেশি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার, এই ভিডিওতে যে 5খানা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেইগুলো সবই কিন্তু আলাদা আলাদা সেক্টর থেকে বিলং করছে। মানে একই সেক্টরের যে কোম্পানি সেগুলোকে কিন্তু রাখা হয়নি, বিভিন্ন সেক্টর থেকে এক একটা করে স্টক বেছে নিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো এক এক করে সেই যে কোম্পানি সেগুলোকে আলোচনা করব। তো এই যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করব সেগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। তো একদম শেষ থেকে শুরু করব। তো যদি 5 নম্বর কোম্পানির কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে এল&টি। তো ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ইনফ্রা রিলেটেড কোম্পানি কিন্তু এটা। তো ভারতের এই ইনফ্রা এটা যত বেশি উন্নত হবে, কোম্পানির স্টকের প্রাইস সেটা কিন্তু তত বেশি বাড়বে। এবং এই কোম্পানি ইনফ্রা রিলেটেড বড় বড় অর্ডারও কিন্তু পেয়ে থাকে, 5,000 কোটি 10,000 কোটি এরকম অর্ডার কিন্তু এই কোম্পানিটা পায়। তো তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে ইনফ্রাস্ট্রাকচার এইখানে কোম্পানির বিরাট যোগদান রয়েছে। এবং 2047-এর মধ্যে ভারত ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রি হওয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এই ডেভেলপড কান্ট্রি হতে গেলে ভারতের যে ইনফ্রা সেটাকে কিন্তু আরো বেশি উন্নত করতে হবে। তো এই ইনফ্রাস্ট্রাকচারের যে ক্যাপেক্স সেটাও কিন্তু বাড়বে এবং কোম্পানির ব্যালেন্স শিটও যথেষ্ট স্ট্রং। যদি কোম্পানির রিজার্ভ দেখি, তো 71,620 কোটি রিজার্ভ পড়ে রয়েছে কোম্পানির কাছে। এবং এই টাকার মধ্যে ছোটখাটো 10খানা স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি এগুলো কিন্তু ঢুকে যায়। তো কত বড় কোম্পানি বুঝতে পারছেন। তো ইনফ্রা কোম্পানিগুলো যত পরিমাণে ধার থাকার কথা, সেই হিসাবে কিন্তু কোম্পানির যে ধার সেটা খুবই কম। তো এই কোম্পানির যে লং টার্ম বোরিং এটা কত রয়েছে, 9,286 কোটি টাকা। এবং শর্ট টার্ম বোরিং এটাও খুব একটা বেশি নেই, এই 12,648 কোটি টাকা রয়েছে। আর যদি ক্যাশের কথা বলি, তো কোম্পানির কাছে 4,346 কোটি টাকার ক্যাশও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইপিসি সেগমেন্টে কাজ করে থাকে, মানে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সলিউশন। তো কোম্পানির রেভিনিউ কোথা কোথা থেকে আসে দেখতে পাচ্ছেন, এই ইনফ্রাস্ট্রাকচার এইখান থেকে 51%-এর কাছাকাছি রেভিনিউ আসে। তারপরে হাইড্রোকার্বন সেগমেন্ট এইখান থেকে 13%-এর কাছাকাছি রেভিনিউ আসে। পাওয়ার সেগমেন্ট এইখান থেকে রেভিনিউ আসে 3%। এবং ডিফেন্সেও কোম্পানির যোগদান রয়েছে, এইখান থেকে 7%-এর কাছাকাছি রেভিনিউ আসে। আর এই যে হেভি ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট এইখান থেকে 2% এবং আরো অন্যান্য কিছু থেকে 4%-এর কাছাকাছি রেভিনিউ এই কোম্পানি তৈরি করে। এবং এই কোম্পানির অনেক শাখাও আমরা মার্কেটে দেখতে পাই, যেমন এল&টি ইনফোটেক রয়েছে, এল&টি টেকনোলজি রয়েছে, এলটিটিএস রয়েছে এগুলো। তো যদি অর্ডার বুকের কথা বলি, ফাইন্যান্সিয়াল ইয়ার 23-এর হিসাব অনুযায়ী এই যে অর্ডার বুক এটা ছিল 4 লাখ কোটির কাছাকাছি। এবং বর্তমানে এই যে অর্ডার বুক সেটা কিন্তু 6 লাখ কোটিতে পৌঁছে গেছে। তো কোম্পানির মার্কেট ক্যাপ 5,56,739 কোটি রয়েছে, মানে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো এখান থেকে একটা অ্যাভারেজ এক্সপেকটেশন রাখতে পারেন যে 5 বছর এটা ডবল হতে পারে। তবে এর কিন্তু গ্যারেন্টি নেই, কিন্তু ইউজুয়ালি এই যে কোম্পানিগুলো এগুলো কিন্তু এরকম রিটার্নই দিয়ে দেয়। এবং এটা একটা নিফটি 50-র কোম্পানি। তো কোম্পানির এই সেলস এটাও দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং রয়েছে। এই 2019-এ 1,35,000 এরকম থেকে বাড়িয়ে কিন্তু প্রায় ডবল করে ফেলেছে, 2,70,000-এর ওপরে রয়েছে। তো এই ইনফ্রা কোম্পানিগুলোর খরচাও অনেক বেশি, এক্সপেন্সেস সেটাও বেশি দেখতে পাচ্ছেন। সেগুলো বাদ দিয়েও এই যে অপারেটিং প্রফিট এটা কিন্তু 34,311 কোটি টাকা। তো এটাও দেখতে পাচ্ছেন স্ট্রংলি বেড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে যে নেট প্রফিট এটাই 20,000 কোটির কাছাকাছি রয়েছে। তবে যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এইখানে প্রমোটারের কাছে কোনো শেয়ার দেখতে পাবেন না, কারণ একটা ওয়েল ম্যানেজড কোম্পানি এটা। তো বড় বড় যে প্রফেশনালরা তারা কিন্তু এই কোম্পানিটাকে ম্যানেজ করে থাকে। তো এফআইআই এদের কাছে 19%-এর কাছাকাছি স্টেক রয়েছে, ডিআইআই এদের কাছে 43% এবং পাবলিক এদের কাছে রয়েছে 36.92%। এবং কোম্পানিটা যে খুব বেশি পড়েও আছে সেরকম নয়, দেখতে পাচ্ছেন একদম অল টাইম হাইয়ের কাছে চলছে। তো এই জায়গা থেকেও কোম্পানিটাকে কিন্তু বিবেচনা করতে পারেন, কারণ এগুলো ব্লু চিপ কোম্পানি হয়, সেরকম খুব বেশি নিচের দিকে কিন্তু পড়ে না। তো এটা গেল প্রথম কোম্পানি। এবার চলুন এর পরের যে কোম্পানি সেটা দেখে নিই। তো এটাকে কোন সেক্টর থেকে বেছে নিয়েছি, এটাকে এই যে ডিপোজিটারি সেই সেক্টর থেকে বেছে নিয়েছি। তো ভারতবর্ষের মধ্যে এই যে ডিপোজিটারি এই সেগমেন্টে দুখানা কোম্পানি কাজ করে থাকে, মানে শেয়ার মার্কেটের যে ডিপোজিটারি, একটা হচ্ছে সিডিএসএল এবং আরেকটা হচ্ছে এনএসডিএল। তো এই ভিডিওতে আমরা এই যে সিডিএসএল এই কোম্পানিটাকে বেছে নিয়েছি। তো এই সিডিএসএল এখানে মূলত ছোট ছোট যে ইনভেস্টরদের শেয়ার সেগুলোই জমা থাকে, আর অন্যদিকে যে এনএসডিএল রয়েছে সেখানে বড় বড় ইনভেস্টরদের শেয়ার জমা থাকে। তবে মার্কেটে যেহেতু রিটেলদের পার্টিসিপেশন বেড়েছে, সেই কারণে এই যে সিডিএসএল এই কোম্পানিটা অবশ্যই ফোকাসে থাকবে। এবং আমি বরাবরই এই যে শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রা এর প্রতি একটা পজিটিভ মনোভাব নিয়ে এগিয়ে চলি, কারণ এই যে মার্কেট এটা বর্তমানে অনেকটা নিচেই রয়েছে। তো এই কারণে কোম্পানিগুলোকেও এখন অনেকটা নিচে দেখতে পাবেন। এবং মার্কেটে যখন এই তেজি ফিরবে, সব থেকে প্রথমে কিন্তু এই এক্সচেঞ্জ, তার সঙ্গে সঙ্গে এই ডিপোজিটারি এগুলোই বাড়বে। তো যদি কোম্পানির রিজার্ভের কথা বলি,
তো এই রিজার্ভ এটা দেখতে পাচ্ছেন নিয়মিত বেড়েছে, এই 578 কোটি ছিল, এইখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় 1200 কোটির কাছাকাছি রিজার্ভ হয়ে গেছে। কোম্পানিটা একদম ডেপ্ট ফ্রি কোম্পানি, কোনো ধার নেই দেখতে পাচ্ছেন, কারণ এই কোম্পানির কাজ কিন্তু কোনো ইনফ্রা রিলেটেড নয়। কোম্পানি কি কাজ করে, এই যে শেয়ার সেগুলো ডিজিটাল ফর্মে জমা করে রাখে, তো সেই কারণে কোনো ধার দেখতে পাবেন না। এই লং টার্ম বোরিং এটাও জিরো এবং শর্ট টার্ম বোরিং এটাও পুরোপুরি জিরো, এবং কোম্পানির কাছে 158 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচারের সঙ্গে যুক্ত রয়েছে। এই যে ডিপি এই সেগমেন্টে কাজ করে, মানে ডিপোজিটারি পার্টিসিপেন্টস। তো কোম্পানির বিজনেস সেগমেন্ট দেখতে পাচ্ছেন ডিপোজিটারি এখানে 78.3%, তারপরে ডাটা এন্ট্রি অ্যান্ড স্টোরেজ এখানে 21.4% রয়েছে, এবং রিপোজিটরি এখানে খুবই কম রয়েছে। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার 16তে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়াল অ্যাকাউন্ট এইগুলো কত ছিল, 1.08 কোটি, মানে 1 কোটির কাছাকাছি বলতে পারেন, যেটাই কোয়ার্টার টু ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ কত হয়েছে, প্রায় 16.5 কোটি, মানে কত পরিমাণে বেড়েছে বুঝতে পারছেন। তো মার্কেট ক্যাপ কত, 30,988 কোটি, মানে একটা মিডিয়াম সাইজের মিড ক্যাপ কোম্পানি। তো পি রেশিও ঠিকঠাক রয়েছে 65, এবং ইন্ডাস্ট্রি পি এটা কত 54, মানে ঠিকঠাক জায়গাতেই রয়েছে। এবং আগের পি এর তুলনায় এই যে পি রেশিও এটা কিন্তু অনেকটাই নিচে নেমেছে। তো আগে এই যে পি এটা আরো বেশি ছিল, কারণ স্টকটা অনেকটা ওপর প্রাইসে চলছিল। আরওসি আরওই এগুলো স্ট্রং রয়েছে দেখতে পাচ্ছেন 42% এবং 32.7%। তো পিআর সেগমেন্টে কারা রয়েছে, এই সিডিএসএল, তার সঙ্গে সঙ্গে এনএসডিএল রয়েছে, তারপরে কেফিনটেক এবং ক্যাম্পস এই কোম্পানিটাকে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে যদি প্রফিট এবং লসের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে সেলস এটাও ঠিকঠাক পরিমাণে রয়েছে। এই সেপ্টেম্বর 2024-এ এই যে সেলস এটা বের হয়েছিল 322। তো এই সময় কিন্তু মার্কেট অল টাইম হাই লাগিয়েছিল, মানে বর্তমানেও লাগিয়েছে। তখন কিন্তু শেয়ারের হিসাবে প্রায় বেশিরভাগ শেয়ার অল টাইম হাই চলছিল। তো সেই কারণে কোম্পানিগুলোর যে পারফরমেন্স সেটা খুবই ভালো হচ্ছিল, এবং তারপরে আস্তে আস্তে কিছুটা কমেছে, কারণ এই সময় মার্কেটের যে অবস্থা সেটা খুব একটা ভালো নয়। রিটেলটির যে পার্টিসিপেশন সেটা কমে গেছে, অনেক যে ডিম্যাট অ্যাকাউন্ট সেগুলো বন্ধ হয়েছে। তো এই রিটেলদের পার্টিসিপেশন এগুলো বাড়লে কোম্পানির এই যে সেলস সেটা কিন্তু আবার রকেটের গতিতে উপরে উঠবে। তো সেরকমই দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট এটাও এই সেপ্টেম্বর 2024-এ একদম হাইয়েস্ট জায়গাতে ছিল 200 কোটি, তারপরে আস্তে আস্তে পড়েছে, কারণ এই কোম্পানিগুলো মার্কেটের সঙ্গেই কিন্তু মুভ করে। এবং নেট প্রফিটও দেখতে পাচ্ছেন বর্তমানে 140 কোটির কাছাকাছি রয়েছে। তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো প্রোমোটার এদের কাছে কত রয়েছে, এই 15.00%। আর এর প্রোমোটার কারা দেখতে পাচ্ছেন বিএসসি লিমিটেড, মানে এর যে প্রোমোটার তারাও কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত রয়েছে। তো সম্পূর্ণ ফোকাস কিন্তু এই কোম্পানির দিকেই থাকে। তারপরে এফআইআই এদের 11.54% রয়েছে, ডিআইআই 14.18%, এবং পাবলিকের কাছে রয়েছে এই 60%-এর কাছাকাছি শেয়ার। এবং যদি দেখেন টপ লেভেল থেকে অনেকটা নিচে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যদি ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু প্রায় 25% নিচে এখন এই শেয়ারটা পাওয়া যাচ্ছে। তো এখন একটা ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে, তো এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই ডিপোজিটারি সেগমেন্টে কোম্পানির 79% মার্কেট শেয়ার রয়েছে, এবং এই যে কেওয়াইসি রেজিস্ট্রেশন এইখানে 65% মার্কেট শেয়ার রয়েছে। এর পরের যে কোম্পানি সেটাকে আমরা কোন সেক্টর থেকে বেছেছি, সেটাকে কিন্তু আমরা এই ট্রাভেল এবং ট্যুরিজম এই সেক্টর থেকে বেছে নিয়েছি। তো এই 2020 সালে বিশেষ করে কোভিড এর পর থেকে এই যে ডোমেস্টিক ট্যুরিজম তার যে পরিমাণ, মানে মার্কেট সেটা অনেকটাই বেড়েছে, এবং বিদেশি পর্যটকদের আসার যে পরিমাণ সেটাও অনেক বেড়েছে। তো এই বিদেশি পর্যটকরা এই ইন্ডিয়াতে আসছে মানে কি, মানে বিভিন্ন হোটেলে তারা স্টে করছে, এবং দেশের যে পর্যটকরা যারা অন্যান্য রাজ্যে পর্যটনে যাচ্ছেন তারাও কিন্তু সেখানে এই যে হোটেল সেগুলো ভাড়া করছেন। তো এই হোটেল চেনের সব থেকে বড় কোম্পানি সেটা হচ্ছে আইএসসিএল, মানে ইন্ডিয়ান হোটেল কো লিমিটেড। তো এটা টাটা গ্রুপের একটা ব্র্যান্ড। তো এই ট্রাভেল এবং ট্যুরিজম যত বেশি বাড়বে এই হোটেল বুকিং এর পরিমাণও কিন্তু তত বেশি বাড়বে। তো কোম্পানির রিজার্ভ এটাও স্ট্রং রয়েছে, এই 4000 কোটির কাছ থেকে বেড়ে 11,113 কোটি। কোনো ধারই নেই দেখতে পাচ্ছেন, পুরো ডেপ্ট ফ্রি কোম্পানি, জিরো, এবং শর্ট টার্ম বোরিং এটাও জিরো। তো টাটা গ্রুপের কাছে টাকার অভাব নেই, তো সেই কারণে এই যে ধার সেটাও কিন্তু করতে হয় না সেরকম। এবং কোম্পানির কাছে এই 1734 কোটির ক্যাশও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানির ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে, মানে লাক্সারি সেগমেন্ট, আপস্কেল, আপার আপস্কেল, এবং তার সঙ্গে সঙ্গে লিন লাক্সারি এবং মিড স্কেল সেগমেন্ট। তো 12খানা দেশে কোম্পানির এই যে বিজনেস সেটা রয়েছে, এবং 100খানা সিটিতে এই যে বিজনেস সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই টাটা গ্রুপ এই কোম্পানির প্রায় 38.19% স্টেক ধরে রেখেছে এই টাটা সন্স এই কোম্পানির মাধ্যমে। তো কোম্পানি বহু হোটেল অ্যাকোয়ারও করেছে, এই নেদারল্যান্ডের এই যে ইহোকো বিভি এটাকে অ্যাকোয়ার করেছে, তার সঙ্গে সঙ্গে ইউএসএ এইখানেও কিছু অ্যাকোয়ার করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ফিউচার আউটলুক সেটাও ভালো। তো কোম্পানি ভবিষ্যতে 13খানা নতুন হোটেল ওপেন করার কথাও কিন্তু চিন্তা ভাবনা করছে। তো এটা পরবর্তী 6 মাসের মধ্যেই হবে, এবং 1236খানা নতুন রুম কিন্তু অ্যাড করা হবে। এবং কোম্পানির এই যে পোর্টফোলিও পাইপলাইন এটা স্ট্রং। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এর যে পোর্টফোলিও এটা ছিল 3540খানা রুম অ্যাড, তারপরে এই 26-এর টার্গেট সেটা হচ্ছে এই 3557খানা রুম অ্যাড, 27-এ কত 2598খানা রুম তারা অ্যাড করবে, এবং এই 28-এ 3258খানা রুম তারা অ্যাড করবে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি ভালো পরিমাণে এই যে ক্যাপেক্স সেটাও করতে চলেছে। তো কোম্পানির ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এই যে তাজ হোটেল সেটা কিন্তু এই আইএসসিএল এর মধ্যেই রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু ব্র্যান্ড রয়েছে। তো মার্কেট ক্যাপ কত, 1,05,207
কোটি, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। তারপরে যদি কোয়ার্টারলি নাম্বার দেখেন, সেলস দেখতে পাচ্ছেন এই 1686, 1625 এরকম জায়গা থেকে বাড়তে বাড়তে হয়েছে 2041, এইগুলো সব কোটিতে রয়েছে। এবং অপারেটিং প্রফিট এই বর্তমানে রয়েছে 570 কোটির কাছাকাছি, এবং নেট প্রফিট 318 কোটির কাছাকাছি নেট প্রফিটও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো প্রোমোটার এদের কাছে 38% রয়েছে, এফআইআই এদের কাছে 27% এর কাছাকাছি, ডিআইআই 18.39% এবং পাবলিক এদের কাছে রয়েছে 16.18% এর কাছাকাছি। এবং এই প্রোমোটার এইখানে কাদের নাম দেখতে পাচ্ছেন, তো টাটা গ্রুপের নাম দেখতে পাচ্ছেন, টাটা সন্স রয়েছে, টাটা ইনভেস্টমেন্ট, টাটা কেমিক্যাল রয়েছে, তারপরে তাজ মাদুরাই রয়েছে, তারপরে তাজ ইন্ডাস্ট্রি, তো একটা টাটা গ্রুপের কোম্পানি। তো এইখানে কিন্তু একটা বড় বিশ্বাসের ব্যাপারও কাজ করে। তো টাটা গ্রুপের কোম্পানিতে সেরকম ফ্রড কিন্তু সচরাচর দেখা যায় না, এবং যেইগুলো দেখা যায় সেগুলো কিন্তু একদম কর্মচারী লেভেলে দেখা যায়, এবং টাটা গ্রুপ সেগুলোকে শর্ট আউটও করে ফেলে। তবে যদি দেখেন এই কোম্পানিগুলোকে খুব একটা ডিসকাউন্টে পাওয়া যায় না, তবুও এক বছরে এটা কিন্তু প্রায় 16% এর কাছাকাছি ডাউন হয়ে রয়েছে। তো এটাকেও চাইলে আপনারা স্টাডি করতে পারতেন। আমাদের এর পরের যে সেক্টর সেটা কি, সেটা হচ্ছে সিমেন্ট সেক্টর। আর আমরা এই সিমেন্ট সেক্টরের মধ্যে থেকে কোন কোম্পানিটাকে বেছে নিলাম, আমরা এই সিমেন্ট সেক্টরের মধ্যে থেকে এই যে আল্ট্রাটেক এই কোম্পানিটাকে বেছে নিলাম। তো মার্কেটে বর্তমানে দুখানাই প্লেয়ার রয়েছে, এক হচ্ছে এই আল্ট্রাটেক এবং আরেকটা হচ্ছে আদানি গ্রুপের সিমেন্ট, এবং বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো খুবই ছোট, মানে বলতে পারেন ডিওপলি রয়েছে। তো আপনি যদি সিমেন্ট কিনতে চান, তো এই আল্ট্রাটেক বা এই যে এসিসি অম্বুজা যেগুলো আদানির, তার মধ্যে থেকে কিন্তু সচরাচর বেছে নেন। তো এটাকে একটা ডিওপলি বলতে পারেন। এবং এর আগেও যে আলোচনা করেছিলাম সিডিএসএল, তার সঙ্গে সঙ্গে এনএসডিএল, এখানেও কিন্তু দুখানা কোম্পানি রয়েছে। তো এই আল্ট্রাটেক সিমেন্ট এই কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং রয়েছে। তো কোম্পানির যে রিজার্ভ এটা কত দেখতে পাচ্ছেন, প্রায় 70,000 কোটির কাছাকাছি রয়েছে। তো 43,000 কোটি থেকে আস্তে আস্তে কিন্তু বেড়েছে। তারপরে লং টার্ম বোরোইং এই 13,859 কোটি, শর্ট টার্ম বোরোইং এটা কত 5,599 কোটি, এবং কোম্পানির কাছে এই 800 কোটির কাছাকাছি ক্যাশও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই চায়নাকে বাদ দিয়ে এই যে আল্ট্রাটেক কোম্পানিটা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে 3 নম্বর সব থেকে বড় এই সিমেন্ট প্রডিউসার কোম্পানি, এবং ইন্ডিয়াতে এই কোম্পানির প্রায় 28% মার্কেট শেয়ার রয়েছে। তো এই গ্রে সিমেন্ট এইখানে 80% প্রোডাক্ট, তারপরে রেডিমেড কংক্রিট এখানে 9% প্রোডাক্ট, তারপরে ওভারসিজ বিজনেস এখানে রয়েছে 5%, হোয়াইট সিমেন্ট এখানে 3% এবং আদার্স এখানে 2% দেখতে পাওয়া যাচ্ছে। তো কোম্পানির যে ক্যাপাসিটি এটাও দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং, এই 150.7 মেগাটন পার অ্যানাম ক্যাপাসিটিও কোম্পানি রয়েছে, এবং বিদেশেও কোম্পানির কিছু এই সিমেন্ট প্রডিউসিং ফ্যাক্টরি রয়েছে। তো কোম্পানি এই যে টার্গেট মানে ক্যাপেক্সের টার্গেট সেটাও ভালো রেখেছে, 157 এমটিপিএ থেকে বাড়িয়ে তারা করবে 183 এমটিপিএ, এটাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 মধ্যেই করা হবে। এবং 2025 থেকে 27 মধ্যে কোম্পানি 28,000 থেকে 30,000 কোটি টাকার ক্যাপেক্স করার কথাও কিন্তু ঘোষণা করেছে। এবং কোম্পানি 2024 এই যে ইন্ডিয়া সিমেন্টস এই যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে, তার 32.72% স্টেক কিনেছে। তো এটাও একটা বড় সাইজের কোম্পানি, প্রায় 3.5 লাখ কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। যদি সেলসের কথা বলি, সেলস দেখতে পাচ্ছেন এই 17,000 কোটি, 23,000 কোটি, 21,000 কোটি, 19,000 কোটি এরকম সেলস। অপারেটিং প্রফিট ওই 3,000 কোটির কাছাকাছি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর আগের দুটো কোয়ার্টারের তুলনায় এই যে সেলস সেটা কিছুটা কমেছে। তো বর্তমানে জিএসটি রেটের পরিবর্তন করা হয়েছে, মানুষের হাতে টাকা বাঁচবে, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার সেখানেও কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট আসবে। এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন বর্তমানে রয়েছে 1238 কোটির কাছাকাছি। তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো প্রোমোটারের কাছে 59%। তো এর প্রোমোটার কারা দেখতে পাচ্ছেন, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, তো বিড়লা গ্রুপের কোম্পানি এটা। তারপরে এফআইআই 15.33%, ডিআইআই 16% এবং পাবলিকের কাছে খুবই কম রয়েছে 8.55%। এটাও যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় কিন্তু 9% এর কাছাকাছি ডাউনে পাওয়া যাচ্ছে, এবং স্টকের দাম অনেকটা বেশি, প্রায় 12,000 টাকার কাছাকাছি। সেই জন্য কিন্তু অনেক ইনভেস্টররা এটাকে এড়িয়েও চলে। তবে তার মানে এই নয় যে দাম বেশি বলে এখানে রিটার্ন কম আসবে। আমরা এমআরএফ এই শেয়ারটাও দেখেছি, যখন 10,000-এ চলছিল অনেকে কিনছিল না, 20,000-এ চলছিল অনেকে কিনছিল না, যখন 50,000-এ গেল তখনও কিনছিল না, কিন্তু বর্তমানে প্রায় 1.5 লাখের কাছাকাছি এক একটা এমআরএফ এর শেয়ার কিন্তু আমরা দেখতে পাই। মানে এরকমটা কোনো ব্যাপার নেই যে 11,000 টাকা দাম, 12,000 টাকা দাম বলে স্টক সেরকম বাড়বে না। তবে যেহেতু এই দাম বেশি, সেই কারণে এই যে রিটেলদের অংশীদারিত্ব এটা কিন্তু কম দেখতে পাচ্ছেন। মানে এখানে এই প্রোমোটার এফআইআই দিয়ে যায়, এটা কিন্তু স্ট্রং ভাবে শেয়ার কিনে রেখেছে। আর এই ভিডিও শেষ যে কোম্পানি সেটা আমরা ব্যাংকিং সেক্টর থেকে বেছে নিয়েছি, এবং কোম্পানিটা হলো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেই সরকারি সেক্টরের সব থেকে বড় ব্যাংক কিন্তু এই এসবিআই। তো এই ব্যাংকিং সেক্টরও আগামী কয়েক বছরে খুবই ভালো পারফরমেন্স দেখাতে পারে, কারণ আরবিআইও এই যে ব্যাংকিং সেক্টর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফোকাসে রেখেছে। তার সঙ্গে সঙ্গে এই ক্যাপিটাল ইনফিউশনের কথাও কিন্তু বলা হচ্ছে, মানে আরবিআই মার্কেটে টাকা ছাড়বে, যার ফলে ব্যাংকগুলোর কাছে টাকা আসবে, এবং এই যে শেয়ার সেগুলোও বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং এটাও খুব স্ট্রং কোম্পানি। তো রিজার্ভ কত দেখতে পাচ্ছেন, 4.5 লাখ কোটির কাছাকাছি রিজার্ভ রয়েছে, এবং কোম্পানির যে ব্রাঞ্চের সংখ্যা সেটাও বাড়ছে দেখতে পাচ্ছেন। বর্তমানে 22,937 খানা ব্রাঞ্চও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এমপ্লয়ি কত 2,36,226 এমপ্লয়ি রয়েছে, এবং গ্রস এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, এবং এই যে
নেট এনপিএ এটাও কিন্তু খুব কম রয়েছে, মানে ব্যাংক যে টাকা লোন দেয় তার বেশিরভাগই কিন্তু রিকভার করে নেয়, তো সেইখান থেকে কিন্তু লসের যে পরিমাণ সেটা খুবই কম। তবে এই ব্যাংকিং সেক্টরে একজন প্রশ্ন করেছিলেন এই যে কন্টিনজেন্ট লাইবিলিটিস এটা কেন বেশি হয়। দেখতে পাচ্ছেন কন্টিনজেন্ট লাইবিলিটিস এটা কত, প্রায় 26,68,237 কোটি টাকা। তো কেন এত বেশি হয়? তো এই কন্টিনজেন্ট লাইবিলিটিস মানে কি, মানে যেই টাকাটা একটা শর্তের উপর নির্ভর করে যে দিতে হবে কি দিতে হবে না। তো এই ব্যাংকের কাছে কাদের টাকা থাকে, এই পাবলিকেরই টাকা থাকে। মানে আপনি যদি ব্যাংকের কাছে টাকা তুলতে চান তাহলে কিন্তু ব্যাংক আপনাকে সেই টাকা দিতে বাধ্য। তার কারণে কিন্তু সব যে টাকা সেটাই কন্টিনজেন্ট লাইবিলিটিস এর মধ্যেই পড়ে, কারণ ব্যাংকে কিন্তু এটা যে কোনো সময় দিতে হতে পারে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা যে ফরচুন 500 ইন্ডেক্স রয়েছে তার মধ্যেকার একটা কোম্পানি। তো এই রিটেল ব্যাংকিং এখানে 37%, বিজনেস রয়েছে কর্পোরেট ব্যাংকিং 23%, ট্রেজারি অপারেশন 20%, ইন্স্যুরেন্স বিজনেস এটা রয়েছে 17% এবং আদার্স এটা রয়েছে 3%। এবং ভারতের সঙ্গে সঙ্গে বিদেশেও কোম্পানির প্রেজেন্স রয়েছে। দেখতে পাচ্ছেন বাইরে প্রায় 241 খানা অফিস রয়েছে এবং 29টা কান্ট্রিতে এই যে অফিস সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথায় কোথায় রয়েছে? কানাডা, তার সঙ্গে সঙ্গে ব্রাজিল, রাশিয়া, জার্মানি রয়েছে, ফ্রান্স, তুর্কি এগুলো। আর কোম্পানি যে লোন দেয় সেগুলো কোথায় কোথায় দেয়? এই রিটেল এদের দেয় 42%, কর্পোরেট এখানে 34%, এসএমই সেগমেন্টে মানে স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রাইজেস রয়েছে সেখানে 14% দেয় এবং এগ্রি সেক্টর এইখানে দেয় 10%। এবং কোম্পানিতে যে ডিপোজিটের পরিমাণ মানে টাকা জমা রাখার যে পরিমাণ সেটাও বেড়েছে। দেখতে পাচ্ছেন এই 47,62,221 কোটি থেকে বেড়ে হয়েছে 52,29,384 কোটি। এবং কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এর যে পরিমাণ মানে পার্সেন্টেজ সেটা হচ্ছে 39%। এটাও একটা বড় লার্জ ক্যাপ কোম্পানি। 8,91,955 কোটির মার্কেট ক্যাপ রয়েছে এবং পি রেশিও খুবই সস্তা। দেখতে পাচ্ছেন 11 পিতে বর্তমানে ট্রেড করছে। এবং যদি প্রফিটের কথা বলি তো এই 2023 সাল করে এই যে প্রফিট এটা ছিল 11,598 কোটি, কিন্তু তারপরে এই যে প্রফিট সেটা বেড়েছে এই 22,000 এরকম জায়গায় কিন্তু একটা কনসলিডেট করছে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো প্রোমোটারের কাছে 55% শেয়ার রয়েছে এবং এর প্রোমোটার কারা? সরকারি ব্যাংক। তো সেই কারণে প্রোমোটার দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এফআইআইএস এটা 9.57%, ডিআইআইএস 27.65% রয়েছে এবং পাবলিক এদের কত রয়েছে 7.13%। তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে পাবলিক সেটা কিন্তু খুব বেশি নেই, মাত্রই 7%-এর কাছাকাছি রয়েছে। তবে এই ব্যাংকটাও একদম টপ লেভেল কাছাকাছিই চলছে, বর্তমানে 966-র কাছাকাছি রয়েছে। তো যদি দেখেন নভেম্বর মাসের প্রথম থেকে কিন্তু একই লেভেলের কাছে কনসলিডেট করছে এবং এইখান থেকে উপর দিকে একটা ব্রেকআউট আসতে পারে, আস্তে আস্তে 1000 এবং তার সঙ্গে সঙ্গে 1100 এই দিকে এগিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যারা শুধুমাত্র ইনভেস্টমেন্ট পারপাসের জন্য ইনভেস্ট করেন মানে লং টার্মের জন্য তাদের জন্য এই স্টকগুলো রাখলাম। তো আপনারা চাইলে এই যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।